বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব সেটা হলো ন্যাচারাল জাস্টিস কিংবা স্বাভাবিক ন্যায় বিচার। আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ল কিংবা প্রশাসনিক আইন পড়ে থাকি তাদের জন্য এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে ন্যাচারাল জাস্টিস বিষয়টা কি। ভিক্টর কজিন, যিনি একজন স্কলার, তিনি বলেছিলেন, দ্য ইউনিভার্সাল অ্যান্ড অ্যাবসলিউট ল ইজ দ্যাট ন্যাচারাল জাস্টিস উইচ ক্যান নট বি রিটেন ডাউন বাট উইচ অ্যাপিলস টু দ্য হার্টস অফ অল। অর্থাৎ পৃথিবীর ন্যাচারাল জাস্টিসগুলো মূলত এটা লিখিত কোনো জায়গা থেকে উচ্চারিত হয়নি, বরং এগুলো মানুষের হৃদয় থেকে উচ্চারিত। এই কথাটার অর্থ কি? আমরা জানি আইনগুলো মূলত লিখিত থাকে। কোনো একটা আইন কোনো একটা বইয়ের পৃষ্ঠায় লিখিত থাকে এবং সেগুলো মানুষের মস্তিষ্ক থেকেই আসে। কিন্তু আমি যখন একটা বিচার করতে যাব, যে আইনটা, যে বিষয়ে কোনো আইন নেই, যে বিষয়ে কোনো স্পেসিফিক প্রভিশন নেই, তাহলে কি আমি বিচার করব না? বা করলেও আমি সেক্ষেত্রে কি ফলো করব? নিশ্চয়ই আমার মস্তিষ্ক, নিশ্চয়ই আমার যে গুড কনসায়েন্স, নিশ্চয়ই আমার বুদ্ধিমত্তা, নিশ্চয়ই আমার বিবেক। তো এগুলো দিয়ে বিচার করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিসের মূল কনসেপ্ট। যে যখন বিচার করবে তুমি জাস্টিস এস্টাবলিশ করবে, কারণ বিচার এবং ন্যায় বিচার এক নয়। বিচার হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, ন্যায় বিচার হচ্ছে সেই প্রক্রিয়া সফলভাবে করার নাম। বিচার যদি একটা প্রসিডিংসের নাম হয়, ন্যায় বিচার হচ্ছে সেই প্রসিডিংসটা সিম্পল করা এবং সেটা মানুষের জন্য কল্যাণকর করা। তাহলে সমস্ত কল্যাণকর বিচার ব্যবস্থাকে ন্যায় বিচার বলা যেতে পারে। তাহলে ন্যায় বিচার হচ্ছে বিচারের একটা পদ্ধতি, তবে সেটা অবশ্যই সবচেয়ে উত্তম পদ্ধতি। আমরা ন্যায় বিচার শব্দটা প্রায় শুনে থাকি, নানা রকম জায়গায় আমরা বলি যে জাস্টিস প্রতিষ্ঠা হচ্ছে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না। এটা আসলে কি? আজকের এই জন্য আমরা টপিক নির্ধারণ করেছি যে 5টা টপিক। ন্যায় বিচার কাকে বলে বা মিনিং অফ ন্যাচারাল জাস্টিস। সেকেন্ড টপিক হচ্ছে সোর্সেস অফ ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার কোথা থেকে আসলো, তার উৎস কোথায়। 3 নম্বর পয়েন্ট, যেটা 3 নম্বর সিনপসিস, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিসের উদ্দেশ্য কি। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বা ন্যাচারাল জাস্টিসের নীতিগুলো কি কি, কোন কোন নীতির উপর ভিত্তি করে ন্যাচারাল জাস্টিস প্রতিষ্ঠিত হয়। মূলত এই 4 নম্বর প্রশ্নটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার কেন্দ্র। 5 নম্বর আরেকটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে এক্সেপশনস অফ ন্যাচারাল জাস্টিস। কখন ন্যায় বিচার প্রয়োগ করা যাবে না, কিংবা ন্যায় বিচার প্রয়োগের কি কি ব্যতিক্রম রয়েছে। তাহলে আজকে আমরা ন্যাচারাল জাস্টিস বিষয় নিয়ে আলোচনা করব। ন্যাচারাল জাস্টিসের মিনিংয়ে যাওয়ার আগে, ন্যাচারাল জাস্টিস কাকে বলে এই বিষয়টার দিকে আলোকপাত করার আগে আমাদের একটা গল্প বলে আসি। গল্পটা খুব সম্ভবত হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার গল্প। এক লোক, এটা গল্প না, এটা সত্যি ঘটনা। এক লোক জুরি বোর্ডের সামনে, অর্থাৎ কোর্টের সামনে, হযরত উমর বিন খাত্তাব, তিনি আদালতে আসীন ছিলেন তখন, তার সামনে একটা চোখ নিয়ে আসছে, হাতে করে একটা চোখ নিয়ে আসছে, এবং উমর বিন খাত্তাবকে এই বলে অভিযোগ উত্থাপন করছে যে বিজ্ঞ আদালত বা বিজ্ঞ কোর্ট, আপনি আমার বিচার করেন, অমুক ব্যক্তি আমার চোখ তুলে দিয়েছে, এই হচ্ছে তার প্রমাণ, আমি চোখ হাতে করে নিয়ে আসছি। সমস্ত জুরি বোর্ড যারা ছিলেন তারা উমর বিন খাত্তাবকে প্রেশারাইজ করা শুরু করলেন যে স্যার কিংবা হুজুর, আপনি এটা বিচার করে ফেলেন, কারণ এখানে প্রমাণ আছে হাতে, এবং এই লোক নিজে সংক্ষুব্ধ, আমরা দেখছি তার চোখ দিয়ে রক্ত পড়ছে এবং একটা চোখ নেই, এক চোখ তুলে ফেলেছে। উমর বিন খাত্তাব বললেন যে না, এই বিচার হবে না। এই বিচার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তির বিরুদ্ধে সে অভিযোগ নিয়ে আসছে। কেননা এমনও হতে পারে আজকে যে অভিযোগ নিয়ে আসছে সে তার 2টা চোখে তুলে ফেলেছে, যে আমার কোর্ট পর্যন্ত আসতেই পারছে না, এই জন্য আমাকে ওয়েট করতে হবে তার পর্যন্ত। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে বিচার কখনো একপাক্ষিক বা এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না, বিচার 2 পক্ষের কথা শুনতে হবে। এইটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিসের একটা অন্যতম কনসেপ্ট। আমরা সেটাই আইনের দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করব। আইন কি বলে ন্যাচারাল জাস্টিস নিয়ে আমরা সেটাকে আলোকপাত করার চেষ্টা করব।
তো ন্যাচারাল জাস্টিসের মিনিং, ফার্স্ট কোশ্চেন বা ফার্স্ট সিনোপসিস, ন্যাচারাল জাস্টিসের মিনিং কি? ন্যাচারাল জাস্টিস হচ্ছে একটা সিম্পল, আমরা জানি দুই ধরনের জাস্টিস আছে, এক ধরনের কমপ্লেক্স বা টেকনিক্যাল বা সফিস্টিকেটেড জাস্টিস, যেগুলো খুব প্রসিডিউরাল, যেমন সিপিসিতে যে জাস্টিস সিস্টেম আমরা বলি এটা অনেক কমপ্লিকেটেড। আর সিম্পল এবং হচ্ছে খুব বেশি এলিমেন্টারি, অর্থাৎ একজন মানুষ জন্মগ্রহণ করে যে সমস্ত জাস্টিস অ্যাপ্লাই করে সেটি হচ্ছে ন্যাচারাল জাস্টিস। এগুলো খুব সিম্পল। যেমন একজন শিশু, দুইজন শিশু ঝগড়া করছে, একজন এসে বলছে এই কি হয়েছে আমাকে বলো, দুইজনের কথা শুনছে, শুনে বিচার করছে বা হচ্ছে শাসন করছে। এই শিশুকে কেউ জাস্টিস শেখায়নি, কিন্তু সে ন্যাচারাল জাস্টিস অ্যাপ্লাই করলো তার জীবনে। তাহলে বোঝা যাচ্ছে ন্যাচারাল জাস্টিসের যদি আমি সোর্স বলি যে ন্যাচারাল জাস্টিস কোথা থেকে আসছে, তাহলে বলা যায় যে মানুষের যে কমন সেন্স, মানুষের যে মোরালিটি, সেটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিসের জন্মস্থান। অর্থাৎ মানুষের গুড কনসায়েন্স, মানুষের বুদ্ধিমত্তা, বিবেক, আত্মসংযম, সেখান থেকে ন্যাচারাল জাস্টিস উচ্চারিত হয়েছে। তাহলে ন্যাচারাল জাস্টিসের যদি ডেফিনেশন বলা যায় যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ জাস্টিস হুইচ ইজ সোশ্যাল, হুইচ ইজ সাবস্টেন্সিয়াল, হুইচ ইজ ফান্ডামেন্টাল জাস্টিস। এটা ফান্ডামেন্টাল জাস্টিস এবং মৌলিক জাস্টিস, পৃথিবীর সমস্ত জাস্টিসের কেন্দ্র হচ্ছে ন্যাচারাল জাস্টিস কিংবা স্বাভাবিক ন্যায় বিচার। বিচার করতে হবে ন্যায় বিচারের মাধ্যমে। এছাড়াও বলা যায় যে ন্যাচারাল জাস্টিস ইমপ্লাইজ ফেয়ারনেস, অর্থাৎ স্বচ্ছতা, স্বচ্ছ যে সমস্ত জাস্টিস সিস্টেম সেগুলোকে ন্যাচারাল জাস্টিস বলা যায়। অর্থাৎ ফেয়ারনেস যেখানে থাকবে সেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস। অথবা বলা যায় যেখানে ইকুইটি থাকবে, ন্যায় বিচার থাকবে, তারপর ন্যায়পরতা থাকবে, সেটা ন্যাচারাল জাস্টিস। অথবা বলা যায় ন্যাচারাল জাস্টিস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের সেই অংশ যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অথরিটি যখন তার এমপ্লয়ি কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখন তার স্টুডেন্টকে কোনো শাস্তি দেবে, তখন শাস্তিটা এমন হওয়া যাবে না যেখানে কোনো ফেয়ারনেস থাকবে না, যেখানে কোনো স্বচ্ছতা থাকবে না, যেখানে এমন কিছু থাকবে না যে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এগুলো ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। এই জন্য ন্যাচারাল জাস্টিসকে আমরা যদি খুব ব্রডলি সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে বলা যায় ন্যাচারাল জাস্টিস ইজ রেফার্ড এ প্রসেস হোয়ার বাই জাস্টিস ইজ সার্ভড ইন এ ন্যাচারাল ওয়ে। একটা স্বাভাবিকভাবে যে জাস্টিস সিস্টেম দেওয়া হয় সেটা ন্যাচারাল জাস্টিস, ডিভয়েড অফ বায়াস, বায়াস থেকে যেগুলো দূরে, বায়াস কি আমরা সেটা দেখার চেষ্টা করবো আজকে। অ্যান্ড সেন্টিমেন্ট, এবং সেন্টিমেন্ট বা হচ্ছে আবেগ থেকে দূরে, আবেগ প্রবণতা হওয়া যাবে না। এবং 3 নম্বর বলেছে অ্যান্ড আন্ডার কেয়ারফুল অ্যানালাইসিস, থট অ্যান্ড কনসিডারেশন। তাহলে এই সংজ্ঞায়নটা থেকে বলা যায় যে ন্যাচারাল জাস্টিস হচ্ছে এমন এক ধরনের জাস্টিস সিস্টেম যেখানে বায়াস থাকবে না, যেখানে পক্ষপাতিত্ব থাকবে না, 1। 2 নম্বর কি থাকবে না, যেখানে দুই পক্ষের কথাই শুনতে হবে, 2। 3 নম্বর সেখানে সেন্টিমেন্ট থাকবে না, অর্থাৎ আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে সেখানে অ্যানালাইজ করে সিদ্ধান্ত নিতে হবে, সেখানে এই বিষয়টা নিয়ে রিসার্চ করে সিদ্ধান্ত নিতে হবে, অথবা সেখানে চিন্তাশীল হৃদয়ের সঙ্গে সেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা বায়াস, যেটা সেন্টিমেন্টাল, যেটা হচ্ছে কোনো ব্যক্তি খুব হঠাৎ কোনো এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা চিন্তাশীল নয়। মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1978-এর একটা মামলায় ন্যাচারাল জাস্টিসকে একটা শব্দে সংজ্ঞায়ন করা হয়েছে। সেখানে বলেছে যে ন্যাচারাল জাস্টিস মিনস ফেয়ারনেস, ন্যাচারাল জাস্টিস হচ্ছে ফেয়ারনেস কিংবা স্বচ্ছতা। তাহলে কেউ যদি বলে একটা শব্দে ন্যাচারাল জাস্টিস কিংবা স্বাভাবিক ন্যায় বিচারকে সংজ্ঞায়ন করেন, তাহলে বলা যায় যে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা থাকবে সেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস। সেকেন্ড যে প্রশ্ন ছিল যে আমাদের ন্যাচারাল জাস্টিসের সোর্স কি, আমরা পেয়েছি যে ন্যাচারাল জাস্টিসের সোর্স মূলত মানুষের যে হিউম্যান নেচার, মানুষের যে মোরালিটি, মানুষের যে এথিক্স, সেখান থেকে ন্যাচারাল জাস্টিস আসছে। পরবর্তীতে এগুলো জুডিশিয়াল ডিসিশনে চলে আসছে। তাহলে ন্যাচারাল জাস্টিসের 3টা ইম্পর্টেন্ট সোর্স ন্যায় বিচারের। প্রথমত মানুষের বুদ্ধিমত্তা, মানুষের যে ন্যাচারাল বিহেভিয়ার, সেখান থেকে ন্যাচারাল জাস্টিস আসছে। সেকেন্ড, এটা ইংলিশ কমন লয়ে প্র্যাকটিস হয়েছে। দ্বিতীয়, ইংলিশ কমন ল থেকে ইংলিশ জুডিশিয়াল সিস্টেমে সেটা গেছে। আজকে এটা জুডিশিয়াল সিস্টেমে যতটা অ্যাপ্লাই করা হয় তার চেয়ে বেশি অ্যাপ্লাই করা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে। তাহলে ন্যাচারাল জাস্টিসের আমাদের পথ দেখলাম 4টা গুরুত্বপূর্ণ পথ: মানুষের গুড কনসায়েন্স, মানুষের
চিন্তাশীলতা, মানুষের যে ন্যাচারাল বিহেভিয়ার সেখান থেকে আসছে, পরবর্তীতে এটা ইংলিশ কমন লয়ে অ্যাপ্লিকেবল হয়েছে, তারপর এটা ইংলিশ জুডিশিয়াল সিস্টেমে অ্যাপ্লিকেবল হয়েছে, আজ সারা পৃথিবীর জুডিশিয়াল সিস্টেম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে ন্যাচারাল জাস্টিসের প্রয়োগ হচ্ছে। তাহলে আরেকটা প্রশ্ন অ্যারাইজ করতে পারে, স্যার ন্যাচারাল জাস্টিসের যে বিধানগুলো সেগুলো কি কোনো আইনে বলা আছে? উত্তর হচ্ছে না, কোনো আইনে বলা নেই। তাহলে এগুলো তৈরি করলো কে? ওই যে বললাম, মানুষের যে ন্যাচারাল বিহেভিয়ার, মানুষের আচরণ, এগুলো তৈরি করেছে এবং মূলত এগুলো জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে আসছে। আদালতের পর্যায়ক্রমিক যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মাধ্যমে ন্যাচারাল জাস্টিস এস্টাবলিশড হয়েছে। আমাদের দেশে আমরা এই ন্যাচারাল জাস্টিসগুলোকে আইন হিসেবে স্বীকার করিনি, কিন্তু আমাদের প্রতি আইনের পরতে পরতে ন্যাচারাল জাস্টিসকে আমরা ইনক্লুড করেছি কিংবা অন্তর্ভুক্ত করে দিয়েছি। তাহলে আমাদের ন্যাচারাল জাস্টিসের উপর কোনো আইন নেই, কিন্তু ন্যাচারাল জাস্টিসগুলোকে আমরা আইনের প্রত্যেক পরতে পরতে ঢুকিয়ে দিয়েছি। আমরা দেখবো আজকে সেটা। 3 নম্বর কোশ্চেন, যে অবজেক্টিভস অফ ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিসের উদ্দেশ্য কি? কেন ন্যাচারাল জাস্টিস? কেন? এই প্রশ্নের উত্তর যদি বলি যে ন্যাচারাল জাস্টিসের উদ্দেশ্য হচ্ছে দুইটা জিনিস। নাম্বার 1 হচ্ছে টু এনশিওর জাস্টিস, জাস্টিস কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অর টু প্রিভেন্ট দ্য মিসক্যারেজ অফ জাস্টিস, অর্থাৎ মিসক্যারেজ অফ জাস্টিস বা জাস্টিস লঙ্ঘন, ন্যায় বিচার লঙ্ঘনকে প্রতিরোধ করা। এই দুইটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিসের উদ্দেশ্য। তাহলে দুইটা উদ্দেশ্য কি? ন্যাচারাল জাস্টিসের উদ্দেশ্য হচ্ছে বিচার কিংবা স্বাভাবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজে, সেই বিচারটা যেন মানুষের জন্য অকল্যাণকর না হয় সেটাকে প্রতিরোধ করা, যদি নেগেটিভ অর্থে বলি। তাহলে পজিটিভ অর্থে ন্যাচারাল জাস্টিস হচ্ছে টু এনশিওর জাস্টিস, অ্যান্ড নেগেটিভ অর্থে ন্যাচারাল জাস্টিস হচ্ছে টু প্রিভেন্ট দ্য মিসক্যারেজ অফ জাস্টিস। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন পেলাম। 4 নম্বর প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের নীতিমালাগুলো কি কি, প্রিন্সিপালস। হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস? ওকে, জেনে রাখেন যে ন্যাচারাল জাস্টিস মূলত দুইটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপালের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নাম্বার 1, নেমো জুডেক্স ইন কজা সুয়া, অর নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, অথবা রুল এগেনস্ট বায়াস। এটা হচ্ছে 1 নম্বর প্রিন্সিপাল, আমরা এগুলো আলোচনা করব। 2 নম্বর যে প্রিন্সিপাল সেটা হচ্ছে অডি অল্টারাম পার্টেম, অর হিয়ার দ্য বোথ সাইড, অর নোবডি ক্যান বি কন্ডেমড আনহিয়ার, অর দ্য রুল অফ ফেয়ার হিয়ারিং। যেটাই আমরা বলি না কেন, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে প্রথম প্রিন্সিপালটার দিকে আমরা মনোযোগ দিই। প্রথম প্রিন্সিপালটা একটা ল্যাটিন টার্ম বলেছি, কি? নেমো জুডেক্স ইন কজা সুয়া, অর্থাৎ নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, অর্থাৎ কেউ নিজের মামলার বিচারক হতে পারবে না। আমি যদি মামলার পার্টি হয়ে থাকি তাহলে সেই মামলার বিচারক আমি হতে পারবো না। খুব সোজা একটা বিষয়, এক্সাম্পল দিই। একজন স্কুলের প্রিন্সিপাল, তার ছেলে এই স্কুলের একজন স্টুডেন্ট, এই স্টুডেন্টের সঙ্গে আরেক স্টুডেন্টের ঝগড়া কিংবা কোনো একটা বিবাদ হয়েছে, বিচার চলে আসছে স্কুলের প্রিন্সিপালের কাছে, তিনি বিচার করবেন। এই বিচারে কিন্তু সে একজন পার্টি হয়ে গেছে, কেননা তার ছেলে এখানে একজন পার্টি। এই জন্য এই মামলা শুড বি ট্রান্সফার্ড ফ্রম দিস প্রিন্সিপাল টু অ্যানাদার টিচার, অন্য টিচারের কাছে সেটাকে ট্রান্সফার করতে হবে। কেননা আমি একটু আগে বললাম যে নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, কেউ তার নিজের মামলার বিচারক হতে পারবে না। আমার সন্তানের বিচার যখন আমি করব, তখন এখানে পক্ষপাতিত্ব তৈরি হওয়ার সুযোগ আছে, যেখানে রুল, যেটা আমি বলেছি রুল এগেনস্ট বায়াস বা রুল অফ বায়াস, পক্ষপাতিত্বের রুল। তাহলে এই বিচার এখানে করা সম্ভব না। তাহলে এক্সাম্পলটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সাম্পল দিচ্ছি এই কারণে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের পার্ট। তাহলে প্রথম যে রুল সেটা হচ্ছে নেমো জুডেক্স ইন কজা সুয়া, অর্থাৎ নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, কেউ তার নিজের মামলার বিচারক হতে পারবে না। এখন কেন বিচারক হতে পারবে না তার একটা এক্সাম্পল দিলাম। যেখানে পক্ষপাতিত্ব থাকবে সেখানে একজন ব্যক্তি তার যে সততা সেখান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ আছে। যেমন কিছুদিন আগে আমরা একটা খবর পেয়েছিলাম যে একজনকে স্যার বলেননি, তাকে আপা বলেছেন কিংবা দিদি বলেছেন, এই জন্য তিনি লাথি মেরে মাছ, একজন মৎস্য বিক্রেতা, মাছ বিক্রেতার মাছ ফেলে দিয়েছে ড্রেনে। প্রথম এখানে আমরা দুইটা জিনিস অ্যানালাইজ করি, কি তাকে স্যার বলতে হবে, ধরে নিলাম বলতে হবে, তাকে স্যার বলতেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় যে বিষয়, আইনেই ধরে নিলাম যে বলা আছে স্যার বলতে হবে, তিনি কি নিজের মামলার বিচার নিজে করতে পারবেন কিনা? নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, নিজের মামলার বিচার তিনি নিজে করতে পারবেন না। মাছ বিক্রেতার বিরুদ্ধে তার যদি অভিযোগ থেকে থাকে, তিনি
একটা অন্য ফোরামে সেই অভিযোগটা উত্থাপন করবেন, তিনি নিজে বিচার করতে পারবেন না। তাহলে আমার বিরুদ্ধে যদি কোনো ছাত্র অভিযোগ দেয়, সেই বিচার যদি আমি করি তাহলে হবে না। আমার অভিযোগ অবশ্যই আমার সুপিরিয়র অথরিটির কাছে যেতে হবে, দেন এটা জাস্টিস প্রতিষ্ঠা হবে। আমি বোধহয় বোঝাতে পেরেছি যে ন্যাচারাল জাস্টিসটা আসলে কি জিনিস। একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, একজন ব্যক্তি তিনি মামলা করেছেন তার হাজবেন্ডের বিরুদ্ধে। এই হাজবেন্ডের বিরুদ্ধে যখন মামলা করেছেন, মামলা এটা ম্যাট্রিমোনিয়াল মামলা ছিল, মামলাটা চলে গেছে এমন একজন জাজের কাছে যে জাজ এই ওয়াইফের অর্থাৎ এই নারীর রিলেটিভ। পরবর্তীতে হাজব্যান্ড এক্ষেত্রে প্রশ্ন অ্যারাইজ করছে, অবজেকশন দিয়েছে যে স্যার সিনিয়র কোর্টের কাছে বা তার যে সুপিরিয়র কোর্ট সেই কোর্টের কাছে অবজেকশন দিয়েছে যে এই জাজ আমার ওয়াইফের রিলেটিভ, আমি এই মামলা ট্রান্সফার করতে চাই, কেননা এখানে বায়াস হওয়ার সুযোগ আছে। তাহলে প্রথম সূত্র, মামলার বিচার এমন হতে হবে যেখানে কোনো পার্টি কোনো জাজের কোনো রকম সম্পৃক্ততা থাকবে না। আরও এক্সাম্পল দিচ্ছি, আমরা কিন্তু প্রিন্সিপাল 1 আলোচনা করছি। আমি একজন জাজ, ধরে নিলাম আমি একজন জাজ, আমি যাচ্ছি এখান থেকে শহরের দিকে, যাওয়ার সময় একটা মার্ডার হলো এবং মার্ডারটা আমার চোখের সামনে হলো। আমি গিয়ে এজলাসে বসলাম, এই মার্ডারের মামলাটা আমার কোর্টে আসছে, ধরে নিলাম। যখন কোর্টে আসলো তখন আমি এখানে যেহেতু একজন উইটনেস, আমি সাক্ষী, আমি এই মামলায় একজন উইটনেস হিসাবে আমার এভিডেন্স সাবমিট করতে চাইলাম যে আমি নিজে দেখেছি। তখন ডেফিনেটলি এই মামলার যে আসামি পক্ষ সে এখানে অবজেকশন দেওয়ার সুযোগ আছে, কেননা জাজকে বলার সুযোগ আছে যে আপনি যেহেতু সাক্ষ্য দিতে চাচ্ছেন তাহলে এই মামলা অন্য কোর্টে ট্রান্সফার করতে হবে, কারণ আপনি এখানে নিজে একজন পার্টি হয়ে যাবেন। কারণ আমরা জানি উইটনেস মূলত পার্টি, যে পার্টি যে উইটনেসকে কল করবে সেই পার্টি সে উইটনেসের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে সে পার্টি হবে। এবং উইথ দ্য কনসেন্ট অফ দ্য সুপিরিয়র কোর্ট দ্য জাজ মাস্ট ট্রান্সফার দ্য স্যুট টু এনি আদার অথরাইজড কোর্ট, যে কোনো কোর্টের কাছে এটা ট্রান্সফার করে দেবে। তাহলে আমরা দেখছি যে বায়াস কিংবা পক্ষপাতিত্ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ন্যাচারাল জাস্টিসের একটা অন্যতম প্রিন্সিপাল। বায়াস কত প্রকার? আমরা সাধারণত দেখি যে বায়াসগুলো মূলত 3 প্রকার হয়। একটা হচ্ছে পিকুইনারি কিংবা মনিটরি বায়াস, যেটাকে আর্থিক পক্ষপাতিত্ব বলে। সেকেন্ড সেটা হচ্ছে পার্সোনাল কিংবা ব্যক্তিগত বায়াস। থার্ড সেটা বায়াস এস টু সাবজেক্ট ম্যাটার কিংবা বিষয়বস্তু সংক্রান্ত বায়াস। তো বায়াস, প্রথমেই পিকুইনারি বায়াস কি, অর্থনৈতিক কিংবা আর্থিক বায়াসটা কি জিনিস আমরা সেটা আলোচনা করব। একজন এমপ্লয়ি আরেকজন এমপ্লয়ির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে তার বসের কাছে। তার বসের সঙ্গে ওই যে যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে সেই ব্যক্তির পিকুইনারি রিলেশন আছে। কি রকম? তারা একসাথে একটা অন্য বিজনেস করে, পার্টনারশিপ বিজনেস। তখন এই এমপ্লয়ি অভিযোগ ট্রান্সফার করতে পারে যে আমি আমার বসের কাছে যে অভিযোগ দিয়েছি এটা অন্য কোনো বসের কাছে আমি ট্রান্সফার করতে চাই, কেননা আমার বস আমার ডিফেন্ডেন্ট, আমার প্রতিপক্ষের একজন পিকুইনারি বন্ধু, একজন হচ্ছে আর্থিক সংশ্লিষ্ট ব্যক্তি। তাহলে দেয়া যায় এরকম এক্সাম্পল যে ইভেলি, আজকে যে ইভেলি নিয়ে আমরা আলোচনা করি, ইভেলিতে যে জাজের ইনভেস্টমেন্ট আছে, ইভেলির মামলা সেখানে যাওয়া উচিত নয়। এখানে পিকুইনারি ইন্টারেস্ট থাকা কথা, পিকুইনারি ইন্টারেস্ট অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে পিকুইনারি ইন্টারেস্টটা আমরা বুঝতে পারছি যে আর্থিক সংশ্লিষ্টতা যদি পার্টির সঙ্গে জাজের থেকে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসাইডেড বডি তার যদি থেকে থাকে, তাহলে সেটাকে পিকুইনারি বায়াস বলে। এটা মূলত ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পার্সোনাল বায়াস। পার্সোনাল বায়াসগুলো আমরা দেখি কত প্রকার। পার্সোনাল বায়াসের মধ্যে ফ্রেন্ডশিপ থাকতে পারে। কি রকম? যিনি ডিসিশন দেবেন তার সঙ্গে ফ্রেন্ডশিপের সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, তাহলে মামলা ট্রান্সফার হওয়ার সুযোগ আছে, এই অভিযোগ ট্রান্সফার হতে পারে। অথবা কি পার্সোনাল এনমিটি থাকতে পারে, অর্থাৎ হোস্টালিটি থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, যে স্যার আমি এই মামলা ট্রান্সফার করতে চাই, আমি এই অভিযোগ ট্রান্সফার করতে চাই। কেন? কারণ এই জাজকে গত কয়েকদিন আগে আমি অন্য একটা বিষয়ে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে, আমি তাকে আঘাত করেছিলাম। জাজ আজকে আমার বিরুদ্ধে এই মামলায় সিদ্ধান্ত দিতে পারে।
তাহলে এই ক্ষেত্রে মামলা ট্রান্সফার হয়ে যাবে, কারণ আজকের মামলার ইস্যু আর আগের ঘটনার ইস্যু এক নয়। তাহলে পার্সোনাল এনমিটি কিংবা হোস্টালিটির কারণেও মামলা কিংবা হচ্ছে যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত ট্রান্সফার হয়ে যেতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিং ট্রান্সফার হয়ে যেতে পারে অন্য কারো কাছে। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি রিলেশন, রক্তের সম্পর্ক, কিনশিপ কিংবা ব্লাড রিলেশন থাকতে পারে একজন জাজের সঙ্গে বা একজন ডিসাইডিং অথরিটির সঙ্গে কোনো ব্যক্তির বা কোনো পার্টির, সেক্ষেত্রে মামলা ট্রান্সফার হবে। ব্লাড সম্পর্ক, যেটা একটু আগে প্রিন্সিপালের যে এক্সাম্পলটা দিলাম, যে স্টুডেন্টের সঙ্গে প্রিন্সিপালের রক্তের সম্পর্ক, এখানে তার ছেলে, তার সন্তান, সেই ক্ষেত্রে বায়াস হওয়ার সুযোগ আছে, এক্ষেত্রে অবশ্যই অভিযোগ ট্রান্সফার হবে। 4 নম্বর হচ্ছে প্রফেশনাল রিলেশনশিপ, অন্য যে কোনো ধরনের প্রফেশনাল রিলেশনশিপ যদি থাকে, তাদের মধ্যে কোনো রকম পেশাগত সম্পর্ক থাকে, তাহলেও মামলা ট্রান্সফার হয়ে যেতে পারবে। কীরকম? আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির হেড, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে আমি একজনকে তার শাস্তি হিসাবে তাকে স্যাক করে দিয়েছি। এখন সে আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে বসের কাছে, সেই বসের সঙ্গে আমার একটা প্রফেশনাল সম্পর্ক আছে। কি সম্পর্ক? হয়তো আমরা অন্য কোনো একটা বিজনেস একসাথে রান করছি, তাহলে এটা প্রফেশনাল একটা রিলেশনশিপ, এই কারণেও মামলা ট্রান্সফার হয়ে যেতে পারে কিংবা অভিযোগ ট্রান্সফার হয়ে যেতে পারে। 5 নম্বর যেটা এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ রিলেশন, এটা যে তাদের মধ্যে এমপ্লয়িজ রিলেশন, দ্বিতীয় একটা রুলের কথা আমরা বলেছি, সেটা হচ্ছে অডি অল্টারাম পার্টেম, অর্থাৎ হিয়ার দ্য বোথ সাইড, নোবডি ক্যান বি কন্ডেমড আনহিয়ার্ড, কাউকে না শুনে বিচার করা যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা মূলত অডি অল্টারাম পার্টেম। দুই পক্ষের কথা শুনে বিচার করতে হবে, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন। এক পক্ষের কথা শুনে বিচার করলে সেখানে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশনের সুযোগ আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলতে পারতেন যে ঠিক আছে, আমি বিচার করি, তোমার চোখ তুলে ফেলেছে, তার শাস্তি দিয়ে দিই, কিন্তু তিনি কিন্তু ওয়েট করেছিলেন। কার জন্য? অভিযুক্ত ব্যক্তির জন্য, যে তিনি আসবেন, তারও কথা শুনতে হবে, তারও কিছু বলার থাকতে পারে। এটা হচ্ছে অডি অল্টারাম পার্টেম, যে দুই পক্ষের কথা শুনতে হবে। এক পক্ষের কথা শুনে যদি বিচার করা হয়, তাহলে সেই বিচার মিসক্যারেজ হয়ে যেতে পারে। সেই বিচার যেমন আমরা অনেক সময় করে থাকি, পত্রিকায় একটা নিউজ এসছে একজনের বিরুদ্ধে, আমরা বিশ্বাস করে বসি যে এই ব্যক্তি বোধহয় অপরাধ করেছে। এটা ঠিক না, কেননা পত্রিকায় তো তার মতো করে একপাক্ষিকভাবে নিউজটা আসতে পারে, অপর পক্ষেরও কিছু কথা থাকতে পারে। এক ক্লিকেই একটা ঘটনাকে অন্য ঘটনায় রূপান্তর করা এখন সময়ের ব্যাপার। তাহলে যখন কোনো নিউজ আসছে, তখন যার বিরুদ্ধে নিউজ আসছে আমরা তার কথাটাও শুনবো, না শুনে যদি সিদ্ধান্ত নেই, তাহলে এটা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। তাহলে আমরা দেখছি অডি অল্টারাম পার্টেম, যে হিয়ার দ্য বোথ সাইড, দুই পক্ষের কথা শুনে বিচার করতে হবে। এক পক্ষের কথা শুনে বিচার করলে সেটা জাস্টিস মিসক্যারেজ কিংবা জাস্টিস ভায়োলেশন হওয়ার সুযোগ আছে। আচ্ছা, তাহলে আমাদের কি কি করতে হবে? প্রথম যেটা কাজ করতে হবে, নোটিশ দিতে হবে। কাকে? অপোজিট পার্টিকে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা দায়ের হয়, তাহলে যার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাকে জানাতে হবে। হি হ্যাজ প্রপার রাইট টু নো দ্য অল ইস্যুস অফ দ্য স্যুট, একটা স্যুটের সমস্ত ইস্যু তার জানার অধিকার রয়েছে, এই জন্য তাকে নোটিশ দিতে হবে। তো নোটিশের বিষয়গুলো আমাদের আইনে আমরা অন্তর্ভুক্ত করে ফেলেছি। কীরকম? আমরা যদি সিপিসি বলি, অর্ডার 5-এ সেটার নাম দিয়েছি আমরা সমন। সমন ইজ ওয়ান কাইন্ড অফ নোটিশ, যেটা ডিফেন্ডেন্টকে দেওয়া হয় এবং তাকে কোর্টে হাজির হতে হয়। তাহলে সমন, এটা মূলত ফেয়ারনেস, অর্থাৎ যে 2 নম্বর রুল, যেটাকে অডি অল্টারাম পার্টেম বলছি, সেটার একটা অন্যতম বিধান। সিআরপিসি যদি বলি, তাহলে সেকশন 68 থেকে 74, এটা হচ্ছে সমন সংক্রান্ত বিধান, এবং 75 থেকে 86 পর্যন্ত ওয়ারেন্ট সংক্রান্ত বিধান। এগুলো মূলত ন্যাচারাল জাস্টিসের বিষয়, যে তাকে জানাতে হবে যে ভাই তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, তুমি কোর্টে আসো। না শুনে, তাকে কোর্টে না জানিয়ে, তাকে কোনো ইনফরমেশন না দিয়ে আমি বিচার করতে পারি না, তাকে জানাতে হবে। তাহলে নোটিশ হচ্ছে অডি অল্টারাম পার্টেমের প্রথম সূত্র। দ্বিতীয় যেটা, হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে বা ক্রস এক্সামিনেশনের ব্যবস্থা করতে হবে। হিয়ারিং মানে কি? হিয়ারিং মানে হচ্ছে এভরিবডি হ্যাজ এ রাইট টু ক্রস দ্য অপোজিট পার্টি। প্রত্যেক ব্যক্তির অপোজিট পার্টিকে ক্রস করার কিংবা জেরা করার সুযোগ থাকবে। আমার বিরুদ্ধে অভিযোগ আসছে আমি চুরি করেছি, তা আমি তাকে ক্রস করব, ভাই কেমন করে আমি চুরি করেছি বলো, কোথায় আমাকে দেখেছো বলো, কয়টার সময় চুরি করেছি বলো, তখন কি সন্ধ্যা ছিল না কি দিন ছিল সেটা বলো।
তাহলে আমার ক্রস করার রাইট আছে। এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের একটা অন্যতম বিষয়। 2 নম্বর আমরা অডি অল্টারাম পার্টেমের 2 নম্বর পার্ট দেখছি। 3 নম্বর হচ্ছে রাইট টু কাউন্সিল অর রাইট টু অ্যাপয়েন্ট অ্যান অ্যাডভোকেট। একজন অ্যাডভোকেটকে নিয়োগ করার আমার অধিকার থাকবে। যেমন আমি যখন ন্যাচারাল জাস্টিস এস্টাবলিশ করতে চাইব, তখন আমি একজন অ্যাডভোকেটকে নিয়োগ দেব, এটা আমার রাইট। আমাকে যদি বলা হয় যে না, নিয়োগ দিতে পারবে না, তোমার কথা তুমি উত্থাপন করো, আমি তো একজন নিরক্ষর মানুষ হতে পারি, একজন কৃষক হতে পারি, যিনি কথা বলতে পারি না সবার সামনে, তাহলে আমাকে একজন অ্যাডভোকেটের সাহায্য নিতে হবে, এটা আমার রাইট। এটা হচ্ছে অডি অল্টারাম পার্টেম, অর্থাৎ আমি যে হাজির হব, আমি কাকে নিয়ে হাজির হব, আমি অ্যাডভোকেটকে নিয়ে হাজির হব, এটা হচ্ছে আমার রাইট। তাহলে আমরা 3টা ইস্যু দেখলাম, একটা হচ্ছে নোটিশ, একটা হচ্ছে হিয়ারিং, আর একটা হচ্ছে রাইট টু অ্যাপয়েন্ট অ্যান অ্যাডভোকেট। একজন অ্যাডভোকেটকে নিয়োগ করার যে অধিকার সেটা আমার থাকবে। এখন যদি নোটিশের বিষয় বলি, কি ভাবে নোটিশ কিংবা সমন দেওয়া যায়, তাহলে প্রভিশন ইন দ্য স্ট্যাটিউট, আইনের মধ্যে থাকতে হবে নোটিশের বিষয়। এটা এমন হওয়া যাবে না যে আমি কিভাবে নোটিশ আসছে আমি জানি না। আইনে বলা আছে যে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, পোস্টের মাধ্যমে আসে নাই, তাহলে এটা স্পেসিফিক হতে হবে ইন দ্য প্রভিশন অফ দ্য ল। সেকেন্ড, যেটা পার্টিকুলার মোডে থাকতে হবে, কোন ওয়েতে নোটিশ পাঠাতে হবে সেটা পার্টিকুলার ওয়ে থাকতে হবে। থার্ড হচ্ছে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে, আমার তো প্রিপারেশন লাগবে, আমার বিরুদ্ধে অভিযোগ আসছে, আমি কিছু বলবো, তো কালকে অভিযোগ দিয়ে আজকেই আমাকে হাজির হতে বলছে, তাহলে এটা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। এই জন্য আমাদের সিপিসিতে বলেছে আফটার রিসিভিং দ্য সমন এ ডিফেন্ডেন্ট হ্যাজ 30 days টু প্রেজেন্ট হিমসেলফ অ্যান্ড ইট ক্যান বি এক্সটেন্ডেড উইথ মোর 30 days। এটা আরও 30 দিন পর্যন্ত এক্সটেন্ডেড হতে পারে। তাহলে 30 দিন যে সমনের যে বিধান, সেই বিধানটা আমরা দেখছি যেটা ন্যাচারাল জাস্টিসের সাথে যায়, ন্যাচারাল জাস্টিসের অনুকূলে। তাহলে কাউকে সময় না দিয়ে তড়িঘড়ি করে কোনো বিচার করলে সেটা জাস্টিস ভায়োলেটেড হওয়ার সুযোগ আছে। কারণ আমরা জানি জাস্টিস হারিড, জাস্টিস বিউরিড, অর্থাৎ যে জাস্টিস দ্রুততার সাথে করা হয় সেটা মূলত সেই জাস্টিসের কবর রচনা করা হয়, তাড়াহুড়া করা যাবে না। 4 নম্বর হচ্ছে নোটিস টু বি এডিকুয়েট, পর্যাপ্ত হতে হবে। নোটিস থেকে যেন আমি বুঝতে পারি যে কোন প্লেসে আমাকে ডেকেছে, কোন কোর্টে আমাকে যেতে হবে, কোন কোর্টে কখন যেতে হবে, টাইম, প্লেস অফ দ্য হিয়ারিং, টাইম অফ দ্য হিয়ারিং, এগুলো আমাকে জানতে হবে। স্পেসিফিক কেস অর এলিগেশন, আমি নোটিস থেকে যেন বুঝতে পারি যে হুইচ টাইপস অফ সুট, হুইচ টাইপস অফ ইস্যু ওয়াজ ফ্রেমড অ্যাগেনস্ট মি, আমার বিরুদ্ধে কি অভিযোগ উত্থাপিত হয়েছে, এটা আমাকে জানতে হবে। 4 নম্বর হচ্ছে মাস্ট নট বি ভেগ, নোটিস এমন হওয়া যাবে না যেটা অস্পষ্ট, আমাকে যে নোটিস দিতে হবে সেটা স্পষ্ট দিতে হবে। 4 নম্বর হচ্ছে মাস্ট হ্যাভ এনাফ ইনফরমেশন, প্রপার ইনফরমেশন থাকবে, আমি যেন নোটিস পড়েই বুঝতে পারি সমস্ত ঘটনা, যে কি এলিগেশন আমার বিরুদ্ধে আসছে। তাহলে নোটিস নিয়ে এত কথা বললাম, এগুলো সবগুলোই হচ্ছে অডি অল্টারাম পার্টেমের একটা বিষয় এবং এগুলো ন্যাচারাল জাস্টিসের বিষয়। আচ্ছা, রাইট টু অ্যাপয়েন্ট দ্য লয়ার, একজন লয়ার নিয়োগের যে অধিকার, সেটা লয়ার নিয়োগের ক্ষেত্রে আমার চয়েস থাকবে। আমি কোন লয়ারকে নিয়োগ দেবো এটাকে আমাকে জোর করা যাবে না, আমি চুজ করব। তাহলে চয়েস অফ দ্য কাউন্সিল, আমাকে কাউন্সিল চয়েস করার সুযোগ থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অফ কাউন্সিল, আমি নিয়োগ দেবো। এবং 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট ফ্রি কাউন্সিল, কনফ্লিক্ট ফ্রি কাউন্সিল। এটা মানে কি? কাউন্সিল এমন হওয়া যাবে না যে মূলত কনফ্লিক্টেড, যে অপর পার্টির সন্দেহ করছেন যে সে অপর পার্টির কাউন্সিল কিংবা অ্যাডভোকেট হতে পারে, এরকম কাউন্সিলকে আমি নিয়োগ দেবো না, এরকম অ্যাডভোকেটকে নিয়োগ দেবো না। তাহলে সমস্ত গল্প থেকে আমরা বলছি যে ন্যাচারাল জাস্টিসের 2টা প্রিন্সিপাল, একটা হচ্ছে নেমো জুডেক্স ইন কজাস হুয়া, অর্থাৎ নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, আর একটা হচ্ছে হিয়ার দ্য বোথ সাইড অর অডি অল্টারাম পার্টেম, 2 পার্টির কথা শুনে বিচার করতে হবে, 2 পার্টির কথা না শুনে বিচার করা যাবে না। এই যে কথা শুনে বিচার করতে হবে সেগুলোকে আমরা নানা রকম ডাইমেনশনে ভাগ করলাম। তাহলে নো ওয়ান ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, সেটাকে আমরা দেখলাম যে এক্ষেত্রে পিকুইনারি বায়াস থাকতে পারে, এক্ষেত্রে পার্সোনাল বায়াস থাকতে পারে, এক্ষেত্রে বায়াস এস টু সাবজেক্ট ম্যাটার থাকতে পারে। পিকুইনারি বায়াসও আমরা দেখলাম কত প্রকার, ফ্রেন্ডশিপ থাকতে পারে, হোস্টালিটি থাকতে পারে, রিলেশনশিপ থাকতে পারে, প্রফেশনাল রিলেশনশিপ থাকতে পারে, এমপ্লয়িজ এমপ্লয়ারের সম্পর্ক থাকতে পারে। আবার অডি অল্টারাম পার্টেম যখন আমরা আলোচনা করলাম তখন আমরা দেখলাম অডি অল্টারাম পার্টেম এস্টাবলিশড হবে 3টা জিনিসের মাধ্যমে, নোটিস,
হিয়ারিং অ্যান্ড রাইট টু অ্যাপয়েন্ট দ্য কাউন্সিল। এই তিনটা জিনিসের মাধ্যমে নোটিশ কিভাবে দিতে হবে আমরা সেটাও বললাম, যে নোটিশ হচ্ছে আইনে উল্লেখ থাকতে হবে, নোটিশ পার্টিকুলার মোডে করতে হবে, নোটিশ মূলত এডিকুয়েট হতে হবে কি কি, যেখানে পর্যাপ্ত ইনফরমেশন থাকবে, টাইম প্লেসের কথা উল্লেখ থাকতে হবে, এলিগেশন স্পেসিফিক হতে হবে এবং নোটিশ ভেগ হওয়া যাবে না। এরপর আমরা কাউন্সিল নিয়োগের ক্ষেত্রে বললাম যে কাউন্সিল আমার চয়েস করব এবং কাউন্সিলকে আমি নিয়োগ দেব, এবং কাউন্সিল নিয়োগ করার ক্ষেত্রে এমন কোনো কাউন্সিলকে কিংবা অ্যাডভোকেটকে নিয়োগ দেব না যাকে আমি সন্দেহ করি। এই হচ্ছে ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল। কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য এক্সেপশনস অফ ন্যাচারাল জাস্টিস? ন্যাচারাল জাস্টিসের ব্যতিক্রম কি কি এমন ব্যতিক্রম ন্যাচারাল জাস্টিসের আছে, অর্থাৎ কখন ন্যাচারাল জাস্টিস কিংবা ন্যায় বিচারের এই রুলগুলো অ্যাপ্লিকেবল হবে না? হতে পারে এরকম, হতে পারে। তবে তারপরও বলি, রুল ভায়োলেশনের যে প্রসিডিংস কোথাও যদি উল্লেখ থাকে, তবু আমরা মনে করব যে ন্যাচারাল জাস্টিস ইজ অলওয়েজ, এটা ইউনিভার্সাল, এটা হচ্ছে সব সময়ের জন্য। যদি কোনো এক্সেপশন সেখানে থেকে থাকে, এর মানে এই নয় যে ন্যাচারাল জাস্টিস নষ্ট হয়ে গেছে। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আইন অ্যানালাইজ করে দেখেছি, যে ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হয়। ন্যাচারাল জাস্টিসের কিছু এক্সেপশন আছে। নাম্বার 1, এক্সপ্রেস মেনশনিং ইন দ্য স্ট্যাটিউট। যদি কোনো আইনে স্পেসিফিক উল্লেখ থাকে যে ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস প্রয়োগ করা যাবে না, তাহলে যাবে না বলা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তবে তবু বলছি ন্যাচারাল জাস্টিস ইউনিভার্সাল। কেমন? যেমন আমাদের হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 সেকশন 11 বলা আছে যে কোনো একজন ব্যক্তি যখন স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে তাকে আটক করা হবে, তাকে যখন অ্যাডভাইজারি বোর্ডের সামনে উত্থাপন করা হবে, তার রাইট টু কাউন্সিল অর্থাৎ অ্যাডভোকেট নিয়োগের ক্ষমতা থাকবে না। আপাত দৃষ্টিতে এটাকে আমরা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন অবশ্যই বলবো এই আইনটাতে। এই জন্য আইনটা নিয়ে অনেক সমালোচনা, যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এটা একটা ব্ল্যাক ল বলে দাবি করে স্কলাররা, এটা একটা কালা কানুন হিসেবে দাবি করে। কারণ এখানে একজন হচ্ছে আসামিকে, অভিযুক্ত ব্যক্তিকে অ্যাডভোকেট নিয়োগ করার ক্ষেত্রে তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা এটাও বলছি যে এই যে কোনো আইনে যদি এক্সপ্রেস করা হয় যে ন্যাচারাল জাস্টিস তার অ্যাপ্লিকেবল হবে না, তাহলে তো কিছু করার নাই, সেক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস অ্যাপ্লিকেবল হচ্ছে না। যেমন আমাদের কনস্টিটিউশনে এখন এই বিষয়ে বলে দেওয়া আছে, কনস্টিটিউশনের 33-তে বলে দেওয়া আছে যে নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি উইথাউট বিইং ইনফর্মড। কোনো ব্যক্তিকে আটক করলে তাকে ইনফরমেশন করতে হবে, তাকে জানাতে হবে। একটু আগে আমি নোটিশ বলেছি যে ন্যাচারাল জাস্টিস হিয়ার দ্য বোথ সাইড, তাহলে কনস্টিটিউশনে কিন্তু এই বিষয়টা বলে দেওয়া আছে যে কোনো ব্যক্তিকে আটক করলে তাকে ইনফর্ম করতে হবে, ইনফর্ম না করলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হবে। ভেরি গুড, তাহলে কনস্টিটিউশনে এই বিষয়টা আছে। তাহলে আমরা জোর করে বলতে পারি যে আমাদের একটা ন্যাচারাল জাস্টিস আমাদের ফান্ডামেন্টাল রাইট হিসেবে এখানে ইনক্লুডেড হয়েছে। যদিও বলে যে ন্যাচারাল জাস্টিস, দ্য এনাক্টেড লস ইজ নট দ্য সোর্স অফ ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিসের সোর্স না, কিন্তু ন্যাচারাল জাস্টিস আমাদের কনস্টিটিউশন আমরা ইনক্লুড করেছি যে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, কাস্টডিতে দেওয়া হয়, ডিটেইন করা হয়, তাহলে অবশ্যই তাকে ইনফর্ম করতে হবে, জানাতে হবে যে ভাই তোমাকে এই কারণে আটক করছি। ওয়ারেন্টের, অ্যারেস্ট ওয়ারেন্টে এটা উল্লেখ থাকতে হবে যে তোমাকে কেন আটক করছি, কেন গ্রেপ্তার করছি, জানাতে হবে। আচ্ছা, as soon as may be the grounds for such arrest nor shall be denied the right of consult। বলেছে তাকে কনসাল্ট করার নিয়োগ দিতে হবে, তাকে হচ্ছে কনসাল্ট করার সুযোগ দিতে হবে। কার সঙ্গে? অ্যান্ড বি ডিফেন্ড বাই দ্য লিগাল প্র্যাকটিশনার, তাকে অ্যাডভোকেট নিয়োগ করার সুযোগ দিতে হবে। তাহলে এটাও একটা ন্যাচারাল জাস্টিস, এবং অ্যাডভোকেট নিয়োগ দেওয়াটা আমাদের কনস্টিটিউশন আমরা ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বীকার করেছি। তাহলে যদি প্রশ্ন আসে যে কোনো জায়গায় যে ন্যাচারাল জাস্টিসকে ফান্ডামেন্টাল রাইট কিনা আমাদের দেশে, এটা 33-তে বলে দেওয়া যায় যে একটা ন্যাচারাল জাস্টিসকে আমরা ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বীকার করেছি, সেটা হচ্ছে অডি অল্টারাম পার্টেম, হিয়ার দ্য বোথ সাইড, দুই পক্ষের কথা শুনতে হবে। সেখানে কি কি? রাইট টু অ্যাপয়েন্ট অ্যান অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট নিয়োগ করার ক্ষেত্রে, অ্যান্ড রাইট টু বি ইনফর্ম, তাকে এই বিষয়ে জানাতে হবে। তাহলে ন্যাচারাল জাস্টিস এটা একটা অন্যতম বিষয় আমাদের কনস্টিটিউশন। তবে 33 সাব আর্টিকেল 4-এ বলা আছে, নো ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন shall authorize the detention of a person for a period exceeding 6 months unless an advisory board। তাহলে দেখা যাচ্ছে 6 মাসের নিচে যদি কাউকে আটক করা হয় তার ক্ষেত্রে এগুলো প্রয়োগযোগ্য হবে না, এবং তাকে যদি স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে আটক করা হয় তার ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে না। তাহলে আমাদের ন্যাচারাল জাস্টিস এখানে লিমিটেড হয়ে গেল।
তাহলে আমি আবার বলছি, ন্যাচারাল জাস্টিস যদিও সার্বজনীন, কিন্তু আইন করে এটাকে লিমিটেড করা যাবে, আইন করে এটাকে সীমা পরিসীমা নির্ধারণ করে দেওয়া যাবে, এটাকে সীমা পরিসীমা, এটাকে কি বলে এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম তৈরি করে দেওয়া যাবে। তাহলে প্রথম যেটা দেখলাম, যদি এক্সপ্রেস মেনশনিং ইন দ্য স্ট্যাটিউট, কোনো আইনের মধ্যে যদি এটা উল্লেখ থাকে তাহলে ন্যাচারাল জাস্টিস উইল নট বি অ্যাপ্লিকেবল। সেকেন্ড হচ্ছে নেসেসারি ইমপ্লিকেশন ইন দ্য স্ট্যাটিউট, আইনে যদি প্রয়োজন হিসেবে উল্লেখ করে, যেমন আমরা স্পেশাল পাওয়ার একটা দেখলাম যেটা প্রয়োজনের খাতিরে করতে পারে, তাহলে সেক্ষেত্রে করা যাবে। তারপর প্রম্পট অ্যাকশন অর ইমিডিয়েট অ্যাকশন, কখনো যদি খুব দ্রুত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় তাহলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হতে পারে। যেমন একটা কেস আমরা একটু বলে রাখি, এই কেসটা আমি আসলে কেস স্টাডি ন্যাচারাল জাস্টিসের উপর আলোচনা করব। এই কেসটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস, সেটা হচ্ছে বাংলাদেশে ন্যাচারাল জাস্টিসের একটা মাইলস্টোন কেস বলা যায়। সেটা হচ্ছে প্রফেসর ডক্টর ইউসুফ আলী ভার্সেস চ্যান্সেলর অফ রাজশাহী ইউনিভার্সিটি। এই কেসটা হচ্ছে 1997 সালের এই কেসটা আমরা একটু অ্যানালাইজ করি। কেসে বলা আছে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য চ্যান্সেলর অফ দ্য রাজশাহী ইউনিভার্সিটি, দ্য ফর্মার প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, উইথাউট এনি নোটিস অ্যান্ড হিয়ারিং টু ডিফেন্ড হিম, রিমুভ দ্য ফর্মার ভাইস চ্যান্সেলর অফ দ্য রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর ইউসুফ আলী ইন 1997। কেসের ফ্যাক্ট আমি একটু বলে রাখি। ইউসুফ আলী তিনি একজন রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এই ইউসুফ আলীর সময়, ডক্টর ইউসুফ আলীর সময় তিনি বা প্রফেসর ইউসুফ আলীর সময় তখনকার চ্যান্সেলর অর্থাৎ আমাদের যে অনারেবল, আমাদের যে মহামান্য প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, তিনি প্রফেসর ইউসুফ আলীকে কোনো রকম নোটিশ না দিয়ে তার ভাইস চ্যান্সেলরশিপ অ্যাবলিশ করে দেন, ভাইস চ্যান্সেলরশিপ থেকে তাকে রিমুভ করেন। ইউসুফ আলী পরবর্তীতে আদালতে এই বিষয়ে উত্থাপন করেছে অভিযোগ যে আমাকে চ্যান্সেলর কিংবা মহামান্য প্রেসিডেন্ট আমাকে আমার পোস্ট থেকে সরাতে পারবে, কোনো সমস্যা নেই, তার এই অথরিটি আছে, কিন্তু আমাকে নোটিশ দিতে হবে, আমাকে জানাতে হবে। তো পরবর্তীতে আদালত যদিও ইউসুফ আলীর বিপক্ষে রায় দিয়েছে যে কেননা এক্ষেত্রে প্রম্পট অ্যান্ড ইমিডিয়েট অ্যাকশন প্রয়োজন ছিল, কারণ ওই সময় 4 জন স্টুডেন্ট মারা গেছে এবং কিছু টিচার যারা হ্যারেস্ট হয়েছিল বিভিন্ন সমস্যার শিকার হয়েছিল, সেক্ষেত্রে তাকে নোটিশ ছাড়াই সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ এটা হচ্ছে প্রম্পট অ্যাকশন। কারণ আমরা 3 নম্বর যে এলিমেন্টটা দেখলাম যে কখন ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করা যাবে, যদি সেটা প্রম্পট অ্যাকশন কিংবা ইমিডিয়েট অ্যাকশন হয়, যেটা রাষ্ট্রের জন্য প্রয়োজন হয়, তাহলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করা যাবে। তো 3 নম্বর আমরা দেখলাম যে এটা হচ্ছে এক্সেপশন অফ ন্যাচারাল জাস্টিস। 4 নম্বর হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করা যাবে, যেটা আমরা দেখলাম প্রিভেন্টিভ ডিটেনশনের বিষয়ে স্পেশাল পাওয়ার অ্যাক্টে 1994 সেখানে উল্লেখ করা আছে। এরপর হচ্ছে জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি ইস্যু যদি হয় তাহলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হতে পারে। এটার একটা এক্সাম্পল দিই, একজন কর্মকর্তা তিনি হচ্ছেন আমাদের ধরে নেন এনএসআই, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আছে, সেখানে সেই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে কোনো কারণ ছাড়াই। এখন এই বিষয়টা তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো বড় ধরনের একটা অপরাধ হওয়ার সুযোগ ছিল, যার কারণে তাকে এই বিষয়টা জানানো হয়নি। এই জন্য এক্ষেত্রে নোটিশ কিংবা ন্যাচারাল জাস্টিসের অভিযোগ উত্থাপন করা যাবে না যে আমাকে জানায়নি, আমাকে নোটিশ দেয়নি, আমাকে দুই পক্ষের কথা শোনেনি, কারণ এটা একটা জাতীয় ইস্যু, এটা একটা ন্যাশনাল ইস্যু। এক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হতে পারে। এরপর হচ্ছে নাম্বার 6, কোনো লেজিসলেটিভ ইস্যুতে অর্থাৎ কোনো আইনের মধ্যে যদি ন্যাচারাল জাস্টিস ভায়োলেশনের কথা থাকে তাহলে সেটাও করা যায়। হচ্ছে কনফিডেন্সিয়াল ইনকোয়ারি, কখনো কখনো অনেক গোপন ইনকোয়ারির বিষয় আসে, যে অনেক গোপনে কোনো একটা অফিসের বিষয় তদন্ত হচ্ছে, সেই বিষয়ে যদি ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হয় তাহলে সেক্ষেত্রে অভিযোগ উত্থাপন করা যাবে না যে ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হয়েছে, কারণ গোপন যে সমস্ত তদন্ত, সেই তদন্তগুলোতে সাধারণত ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হতে পারে। 5 নম্বর হচ্ছে যদি কখনো রাষ্ট্রের নেসেসিটি প্রয়োজন হয়, স্টেট নেসেসিটি, তাহলে হতে পারে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হতে পারে। যেমন রাষ্ট্রের যুদ্ধ লেগেছে, সেক্ষেত্রে হচ্ছে মানুষের ন্যাচারাল জাস্টিস এক্ষেত্রে ভায়োলেট হয়েছে, সেক্ষেত্রে এটা ইমার্জেন্সি হিসেবে রাষ্ট্র করতে পারে। তাহলে কনস্টিটিউশনাল গ্রাউন্ডেও ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হতে পারে। তবে সব কথার শেষ কথা কি, সেটা যে ন্যাচারাল জাস্টিস একটা ইউনিভার্সাল রাইট, এটা ভায়োলেট করে যদি কোনো আইন করা হয় সেটাকে নিয়ে সমালোচনা করার রাইট আছে, কারণ ন্যাচারাল জাস্টিস মানুষের সহজাত একটা অধিকার, সহজাত হচ্ছে জাস্টিস পাওয়ার অধিকার। যদি কোনো আইন ক্ষেত্রে করে সেই আইনকে সমালোচনা করার অবশ্যই অধিকার আছে, কারণ আইনকে আমরা টেস্ট করব কি দিয়ে,
কনস্টিটিউশন দিয়ে, আইনকে টেস্ট করব কি দিয়ে, ন্যাচারাল জাস্টিস দিয়ে আইনকে টেস্ট করব কি দিয়ে, রুল অফ ল দিয়ে আইনকে টেস্ট করব কি দিয়ে, আমরা ফান্ডামেন্টাল রাইটস দিয়ে আইনকে টেস্ট করব কি দিয়ে, হিউম্যান রাইট দিয়ে। তাহলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড যদি কোনো আইন থাকে তাহলে সেটাকে অবশ্যই ক্রিটিসাইজ করার সুযোগ আছে। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা, ন্যাচারাল জাস্টিস কাকে বলে, ন্যাচারাল জাস্টিসের সোর্স কি, ন্যাচারাল জাস্টিসের অবজেক্টিভ কি, ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপালগুলো কি এবং ন্যাচারাল জাস্টিসের এক্সেপশন কি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে কেস স্টাডি আলোচনা করব, কয়েকটা কেস ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যে এখানে ন্যাচারাল জাস্টিস কীরকমভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।